এই টিএমসি ঝান্ডা ধরার লোক থাকবে না। টিএমসি ঝান্ডা ধরা, আরে টিএমসি 15টা সিট পেয়ে গেল, কি করে হয়? আবার দুদিন আগে একটা আস্থা ভোটে দেখলাম কোথায় একটা টিএমসি জয়যুক্ত হয়েছে। অনেকেই না ডানা ছাড়া পাখনা ছাড়া খুব উড়ছিল গত 3 মাস ধরে, মানে এত ওরা উড়ছিল, তারা কি ভাবে না যে হঠাৎ করে যদি ডানাগুলো পেছন থেকে কেটে দেয় তাহলে তার নিচে ধপাস করে পড়বে। এই তো কালকে কে কে শুনেছে জানি না, অবশ্যই তোমরা তো এইসব খবর রাখো না, তোমরা তো অন্ধভক্ত। বার কাউন্সিলিং, ওখানে যে ইলেকশনটা হয়েছিল, ও মাই গড, যতদূর আমার মনে হয় বার কাউন্সিলিং মানে মানে ওই সব উকিল অ্যাডভোকেট এদের ইলেকশন ছিল যতদূর সম্ভব, মানে আমার ছোট্ট একটু জ্ঞানে যতটুকুনি আমি জানি। তো সেই সব জায়গায় ইলেকশন হয়েছে আমাদের মমতা ব্যানার্জি, আমাদের খালা, তোমাদের খালা, আমাদের মমতা ব্যানার্জি তোমাদের খালা 15টা আসন নিয়ে একা জয়যুক্ত হয়েছে। জয় শ্রীরাম, না না, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, বুঝেছো গাইস? তাহলে বলো কেমন লাগছে তোমাদের? আমার তো মনে একদম ফুল 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 এরকম এরকম প্রজাপতি উড়ে যাচ্ছে। তোমাদের কিরকম লাগছে? আর জয় শ্রীরাম বন্ধুরা, তোমরা 3-এ চলে গেছো ওখানে, ঠিক আছে? আর বাকি কংগ্রেস একটা পেয়েছে আর সিপিএম 3টে পেয়েছে। যাই হোক, তো তার মধ্যে আবার 5টা ছিল মহিলাদের জন্য ওই সিট। তো 5 জনের মধ্যে 4 জনেই টিএমসির আর 1জন কংগ্রেস থেকে মহিলা পেয়েছে, মহিলা সংরক্ষিত সিট আর কি। তো যাই হোক, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। তাহলে বলো তোমাদের কেমন লাগছে? আর যতদূর আমার মনে হয় বার কাউন্সিলিং, ওখানে যে ইলেকশনটা হয়েছে সব অ্যাডভোকেট এরাই দিয়েছে। তো এবার অ্যাডভোকেট মানে তো সবাই শিক্ষিত, তো এত শিক্ষিত মানুষরা টিএমসি কে ভোট দিল এই অন্ধভক্তদের ছেড়ে। অন্ধভক্তরা তো আমাদেরকে বলে আমরা নাকি মূর্খ, আমরা নাকি এই গাছি, আমরা নাকি ওই গাছিতে থাকি। তাহলে সব অ্যাডভোকেটরাও কি এই গাছি ওই গাছির ছেলে মেয়েরা? এ বাবা, অন্ধভক্তদের অবস্থা তো খুব খারাপ, বুঝতে পারছি। 3 মাসেই এই হাল, 100 বছরে কি হবে বন্ধুরা? গাইস, আমি তো ভেবেই পাচ্ছি না। মাই গড, কি ভালো, কি ভালো, মনের মধ্যে একদম ফুরফুর ফুরফুর করছে, আবার ফুরফুর ফুরফুর করছে। তোমাদের কেমন হচ্ছে বন্ধুরা একটু জানিও। দারুণ, মানে মনে একটা আলাদা একটা আনন্দ এসেছে, বুঝেছো? একটা আলাদা আনন্দ এসেছে, আসবে, আরো আসবে। আর যে কাজ করেছে তাকে সবাই চায়, কারণ আমি বলছি আমার খুব ক্লোজ একজন, আমি তারও এই রেজাল্টটা দেখে খুব খুশি হলাম। একটা টাইমে সেও মানে বিজেপিতে কনভার্ট হয়ে গেছিল, ঠিক আছে? তো মানে তার ছিল কোনো ব্যক্তিত্ব, মানে মানে এর ব্যাপার। তো যাই হোক, সেটাতে আমি যাচ্ছি না। তো একটা টাইমে দেখেছেন তাকে বিজেপিতে কনভার্ট হয়ে যেতে, কিন্তু এখন দেখছি অনেক জায়গায় অনেক এরকম ভিডিওতে সে কমেন্ট করছে আবার দিদিকে চাই, আবার দিদিকে চাই, দিদিকেই চাই। তাহলে দিদি সেই কাজটা করে গেছে বলেই বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম মানুষ বোঝে না। এই যে আমার দাঁত নিয়েও তো তোমরা অনেক কিছু বলো না, যেমনই হোক আমার কাছে সুন্দর, ফাঁকা হোক, গোটা হোক, ভাঙা হোক, চোরা হোক, এই দাঁতের জন্য আমি অনেক খরচ করি, বুঝেছো? নিজের গায়ে রক্ত জল করে ঘাম বানিয়ে ফেলে ওই খাটনির টাকা নিয়ে আমি ডেন্টিস্টের কাছে যাই এই দাঁতটাকে সুন্দর রাখবো বলে। তোমাদের মতো না, কে ভিডিও করলো তার পেছনে কি কামড় খাবো, কে নাচ করছে তার পেছনে লাগবো, কে ছবি দিচ্ছে তাকে এই গাছির মাসি ওই গাছির মাসি বলবো না। না, আমি নিজের লাইফেই ব্যস্ত বন্ধুরা। এই জন্য আমার অন্য কে কি করলো, কে কি খেলো, কে কি পড়লো, এইসব দেখার টাইম নেই। খালি রাজনীতি নিয়ে আমি কথা বলবো, কারণ রাজনীতিটা প্রত্যেকটা মানুষের জানা দরকার, আর না জানলেও এটা অনেকটা আমাদের লাইফের সাথে জড়িয়ে থাকে, বুঝলে বন্ধুরা? গাইস, তাই আমি জানবো, আমি বলবো, আমি প্রোটেস্ট করবো। তাতে যদি কারোর পছন্দ হয় হবে, কারোর পছন্দ না হয় না হবে। কিন্তু যাই হোক, এই ইলেকশনের এরকম রেজাল্ট, এই টিএমসি ঝান্ডা ধরার লোক থাকবে না। টিএমসি ঝান্ডা ধরা, আরে টিএমসি 15টা সিট পেয়ে গেল, কি করে হয়? আবার দুদিন আগে একটা আস্থা ভোটে দেখলাম কোথায় একটা টিএমসি জয়যুক্ত হয়েছে। উফ, কি বলবো বন্ধুরা, গাইস। না না, বিজেপি সরকারকে ধন্যবাদ, তারা এসেছেন, তারা লুটুক, তারা লুটতেই এসেছেন, এমনিতে তো হচ্ছিল না। দেখুন, যারা স্বচ্ছভাবে ইলেকশনে জিতবে তারা তো এত সেনাবাহিনী জওয়ান এনেছিল, ঠিক আছে? আনার পরেও ইভিএমটাকে জ্বালিয়ে দিতে হলো কেন? এটা একটা কথা, এটা একটা প্রশ্ন সবসময় থেকেই যাবে। তো যাই হোক, জ্বালিয়ে দিয়েছে। ইলেকশনে যে কোনো ওরা মাথা গুজে ঢুকতে চেয়েছিল, জাস্ট বাংলায় ওরা রাজ করবেই, ঠিক আছে? করছে, করুক, অসুবিধা নেই। কিন্তু দেখুন, একটা হয় না যে জন্মগত বড় লোক আর একটা হয় ওই দানে পাওয়া বড় লোকই, তো দুজনের চাল থাকে আলাদা, ঠিক আছে? সেটা মানুষ বুঝতে পারে, ধরতে পারে। তো এদের হয়ে গেছে ওই রকম। টিএমসি কি করেছে, যাই করেছে নাই করেছে। আর এই মমতা ব্যানার্জি, আমি তো এখনো বলছি যে মমতা ব্যানার্জি যদি নিজের হাতে কিছু করতো, চুরি করতো, মমতা ব্যানার্জিকে 2 মিনিট লাগতো না জেলে ঢোকাতে, সেখান থেকে 4 মাস পেরিয়ে গেছে, বা 4 মাস কন্টিনিউ। বা অভিষেক ব্যানার্জি, দুজনের কথাই বলছি। কিন্তু বাদ বাকি যে নেতা মন্ত্রীগুলো করেছে, একদম তাদের কথা আমি একদম অস্বীকার করছি না, করার কোনো জায়গায় নেই। তারা করেছে বলেই তাদেরকে আজকে অন্য পার্টিতে, মানে বিজেপির কাছে যেতে হয়েছে, তাদের পা ধরতে হয়েছে। আর বাকি রইলো মমতা ব্যানার্জি কিছু করেনি বলে মমতা ব্যানার্জিকে পারেনি। তো তাও আমি বলবো, মমতা ব্যানার্জির আমলে যদি চুরি হয়েও থাকে, কিন্তু এরকম অনিষ্ট বা অনাচার হয়নি, ঠিক আছে? এই যে 3 মাসে মানুষ, যেই মানুষগুলো তাও ভালোভাবে ভোট দিয়েছিল যে না ঠিক আছে টিএমসি অনেক অত্যাচার করেছে, অনেক টাকা খেয়েছে, কাটমানি খেয়েছে, এই খেয়েছে, ওই খেয়েছে, সেই জায়গা থেকে আমরা বিজেপিকে এনেছি।
খুব ভালো। সেই জায়গা থেকে তারা এখন বেশি কপাল চাপড়াচ্ছে। আমরা তো ভোট দিইনি, একদম একদম বুক ঠুকে বলবো, বুক ঠুকে বলবো। হতেই পারে, আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কাকে পছন্দ করবো। আমার যে বিজেপিকে পছন্দ হবে কোনো মানে নেই, আমার যে সিপিএম কে পছন্দ হবে কোনো মানে নেই, আমার যে টিএমসি কে পছন্দ হবে কোনো মানে নেই। কিন্তু আমি মমতা ব্যানার্জিকে থেকে ভোট দিই। আমাদের সাথে অনেক অত্যাচার হয়েছে, আমি আগেও বলেছি, এই টিএমসির নেতা মন্ত্রীরাই করেছে, ঠিক আছে, আমাদের আশেপাশে তো অনেক কিছু করেছে। কিন্তু আমরা একটা মানুষকে ভালোবাসি, সেটা হলো মমতা ব্যানার্জি। তার মুখ দেখে আমরা এই পার্টিটাকে ভালোবেসেছি। আর হয়তো চিনিয়ে ওনাকে দেখি বা ওনার নামে, ওনার সততার জন্য। হ্যাঁ, উনি রাগী হতে পারে, উনি মুখে দুটো বাজে কথা বলে দিতে পারে, কিন্তু ওরকম না। উনি একটা মানুষের পক্ষে সবার কাছে ভালো হওয়া সম্ভব না। তাই কার কাছে ভালো কার কাছে মন্দ আমার জেনে লাভ নেই, আমার কাছে ভালো। আর আমি ওনাকে দেখেই আমরা সবাই ওনাকে ভোট দিই। তো যাই হোক, ব্যাপারটা হলো এই। তো ওনার প্রতি যে ভালোবাসাটা, ওটা আরো উনি হেরে যাওয়ার পর আরো বেড়ে গেছে, আরো বাড়বে। মানুষ বলেন হারকে জিতনে ভালো কো বাজিগার খেতে, উনি এখন আমাদের চোখে বাজিগার। ওনাকে ওনার জায়গা ফিরিয়ে দেবো, যেরকম ভাবেই হোক, যেরকম ভাবে হোক, মানে কি আমরা আমাদের ভালো কাজ করবো। আর বাকি হলো অন্ধ ভক্তদের কথা। তোমরা তো মাথা গুতিয়ে ঢুকেছো, এখন কতদিন বাবা আমার টাক বেরিয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, ইস দেখো দেখো, এখানে একটু গোবর লেপতে হবে, বুঝেছো, তাহলে যদি একটু চুল বেরায়। এই না, গোবরটা বলে আমি আবার লেপতে পারবো না। যাই হোক, মাথা গুজে এরকম ভাবে ঢুকেছে। তো এখন এবার চেষ্টা করছে, একে ঠেলছে ওকে ঠেলছে, ঠিক করে দাঁড়ানো। কিন্তু কতদিন দাঁড়িয়ে থাকতে পারবে, দুদিকে পিছনে স্যান্ডউইচ হয়ে যায়। চলো আসি বন্ধুরা, গাইজ খুব ভালো খবর। ও হো, দারুণ, মনটা কি প্রতিফুলত হয়ে গেছে, প্রতিফুলত। আমি না এত বাংলা টাংলা ভালো বলতে পারি না, আমি চলতি ভাষায় বলি তো বন্ধুরা। বাই। গন্ডগোলের বিষয়টা হচ্ছে কি জানেন তো, আইন না জানা ব্যক্তি যদি হঠাৎ করে আইন এক্সপ্লেন করতে বসেন, সেখানে সমস্যা হয়ে যায়। এই যে কিছু পণ্ডিত ব্যক্তিত্ব যারা জীবনে কোনোদিনও আইন পড়েননি, আইন জানেন না, কিন্তু আইন নিয়ে জ্ঞান দেবেন। আর দেখুন, আমি পড়াশোনাটা করেছি, আমার একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স আছে। বয়স কম হতে পারে, কিন্তু এক্সপিরিয়েন্সটা আছে। আসুন আপনাদের একটু আইনটা ইজি করে দিই, চলো লেটস মেক ইট ইজিয়ার। কি হয়েছে, প্রথম কনফিউশন ইরাডিকেট করে দিচ্ছি একদম ক্লিয়ারলি। আমাদের নাকি অ্যাপিলটা ডিসমিস করা হয়েছে। আমি জানি না কোন পণ্ডিত ব্যক্তি কথাটা বলেছেন, একটু জেনে রাখুন। এই মামলাটা হয়েছিল ডিভিশন বেঞ্চে। এবার প্রশ্নটা আসবে, ডিভিশন বেঞ্চ কি? ডিভিশন বেঞ্চ হচ্ছে এমন একটা বেঞ্চ যেখানে দুজন জজ বসেন। হলো, স্পিকার সাহেব বিধানসভার ভেতরে যে পার্টিকুলার ওপিনিয়নটা দিয়েছিলেন, যেটাকে চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেস আদালতে যায় এবং মামলা করে, সেখানে এই যে অ্যাপিলটা ডিসমিস হয়েছে, এই ধারণাটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড ইনফরমেশন। কিচ্ছু ডিসমিস হয়নি। আদালত কি বলেছেন? আদালত বলেছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ ভালো তৃণমূলের যিনি স্রষ্টা, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 2 মাসের ভেতরে, মানে অ্যাকচুয়ালি আমি একটু ভুল হয়ে রিপ্রেজেন্ট করলাম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা। কেন? কারণ কনস্টিটিউশনাল মেকানিজমটাকে বজায় রাখতে হবে। না হলে কি হবে, যদি বিধানসভার ভেতরে লিডার অফ অপোজিশন না থাকেন, তাহলে সেখানে সংবিধান অনুযায়ী যে কনস্টিটিউশনাল মেকানিজমটার উপরে বেসিস করে কাজটা হয়, সেই কনস্টিটিউশনাল মেকানিজমটা ডিস্ট্রয় হয়ে যায় বা ডিস্টার্বড হয়ে যায়। হলো, এই কারণের জন্য এই পার্টিকুলার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামের আগে এই মুহূর্তে কিন্তু আদালত, যদি অর্ডার শিটটা ভালো করে দেখেন, মানে আমি জানি না কতজন পণ্ডিত ব্যক্তিত্ব দেখেছেন, কিন্তু যদি দেখে থাকেন, এই অর্ডার শিটের ভেতরে আদালত মেনশন করে দিয়েছে এই 2 মাসের ভেতরে সিঙ্গেল বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চটা কি? নাম শুনে বুঝতে পারছেন, একজন জজ সাহেব বসবেন। সিঙ্গেল বেঞ্চ এই পার্টিকুলার গোটা মামলাটার ফয়সলা করবে এবং 2 মাসের ভেতরে পুরো জিনিসটা শুনে কনক্লুশনে পৌঁছতে হবে। সুতরাং যাতে বিধানসভার কার্যক্রম কোনো অবস্থাতে দাঁড়িয়ে ডিসরাপ্টেড না হয়, তার জন্য 2 মাস ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কি করা হয়েছে, প্রোটেম বা প্রভিশনাল, এই শব্দটা আইনি শব্দ, প্রোটেম মানে হচ্ছে টেম্পোরারি, তাকে প্রোটেম লিডার অফ অপোজিশন হিসেবে রাখা হয়েছে। এই হচ্ছে ওভারঅল মোরাল অফ দ্য স্টোরি। আমি খুব সহজে কম ভাষায় বুঝিয়ে দিলাম, হয়েছে। সুতরাং এই যে যারা মিডিয়ার ব্যক্তিত্ব, মানে সরি ডিম মিডিয়ার ব্যক্তিত্বরা যারা বলছেন না যে কালীঘাট তৃণমূলের একটা হেভি বড় ধাক্কা, এই ধাক্কায় তৃণমূল ভেঙে খান খান হয়ে গেল, বিষয়টা সেটা রকম নয়। আপনারা তো ফ্যাব্রিকেটেড ইনফরমেশন দিচ্ছেন, ফলস ইনফরমেশন দিচ্ছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নামের আগে যদি এই মুহূর্তে প্রোটেম বা প্রভিশনাল যদি এই কথাটা লিখে দেওয়া হয়, সেটা বলতে ভয় পাচ্ছেন কেন? আর এটা কিন্তু প্রমোশন নয়। কুণালদা যা কথা বলেছেন, কুণালদার রেশ ধরেই বলছে, এটা প্রমোশন নয়, এটা ডিমোশন। মানে আলটিমেটলি leader of opposition has a constitutional valuation, and whenever a person has been selected as the leader of opposition, that person goes through certain amount of responsibilities which are highly necessary as per the law. সেখানে কি দেখছি, একপাক্ষিক দ্বিচারিতা, এক ধরনের কথা। কি গল্প, এই হয়েছে সেই হয়েছে,
এই ভেঙে খানখান হয়ে গেল, এই টেনশনে পড়ে গেল, একদম নয়। 2 মাসের ভেতরে সিঙ্গেল বেঞ্চকে পুরো মামলা শুনানি করতে হবে। লেট আস ওয়েট করি না আমরা। বারবার তো বলি আপনাদের, রিকোয়েস্ট করি, ডোন্ট রিচ ইনটু দ্য কনক্লুশন অ্যাজ সুন অ্যাজ পসিবল ওয়েন এভার ইউ হিয়ার সামথিং। আগে একটু বিচার করুন। আর আমার ডিম মিডিয়ার বন্ধুদেরকে একটু বলছি, কেন এই একপাক্ষিক সাংবাদিকতা করে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং দম্ভ দুটোকে ধ্বংস করে দিচ্ছেন। দেখুন, লিডার অফ অপোজিশন একটা কনস্টিটিউশনাল পোস্ট, তার তো মোটামুটি হয়েই গেল, তাই এত ইনসাল্ট, এত অবস্থা খারাপ। তো আজকে আপনারা এই একপাক্ষিক সাংবাদিকতাটা করে যেটা সৃষ্টি করছেন, তাতে লাভের লাভ খুব একটা কিছু হবে না। আমি অনুরোধ করব মিডিয়ার বন্ধুদের, সরি ডিম মিডিয়ার বন্ধুদের, একটু প্রপার ইনফরমেশনটা তুলে ধরুন। দরকার পড়লে কোর্টের অর্ডারের কোর্টের যে অর্ডারটা আছে, অর্ডার শিটটা বের করুন, একদম ধরে অ্যানালিসিস করে দেবো। আমি পড়েই বলছি, না পড়ে বলছি না। আলিপুর বার অ্যাসোসিয়েশনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, আপনাদের ভেতরে কোনো ইনফরমেশন নেই, আপনারা কোনো জায়গায় দেখাচ্ছে না, আমরা আছি, আমরা দেখিয়ে দেবো। একপাক্ষিকতাটা ছাড়ুন। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রমোশন নয়, ডিমোশন হয়েছে। অনেকেই না ডানা ছাড়া পাখনা ছাড়া খুব উঠছিল গত 3 মাস ধরে, মানে এত ওরা উঠছিল, তারা কি ভাবে না যে হঠাৎ করে যদি ডানাগুলো পেছন থেকে কেটে দেয় তাহলে তার নিচে ধপাস করে পড়বে। তো শুরু হয়ে গেছে একটু একটু করে, কি মজা। অনেকেই আছো না যারা খুব খুব বাতেলা ঝাড়ছিলে, আমার পোস্টে এসে এক একজনে আমাকে এমন ভাবে থ্রেট দিচ্ছে, মনে হচ্ছে যেন কোথাকার রাজা মহারাজা চলে এসেছে। থ্রেট দেওয়ার কি আছে? হ্যাঁ, পাখনা ছাড়া উঠছো, এরপরে নিচে থুবড়ে যখন পড়বে তখন ওই থ্রেট দেওয়া বেরিয়ে যাবে।